আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আলোচিত সমালোচিত চরিত্র। অনেকে তাকে খুব পছন্দ করেন, অনেকে আবার পছন্দ করেন না। বাট এটা বলার অপেক্ষা রাখে না যে তিনি একজন জুলাই যোদ্ধা এবং তিনি যদি শেখ হাসিনার কথা মতো গুলি চালাতেন তাহলে কিন্তু বিপ্লব অনেক দীর্ঘায়িত হতো। ইদানিং দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বলতেছে ওয়াকারুজ্জামান মীর জাফর, আবার অনেক ইউটিউবার অনেকে বলতেছে ওয়াকারুজ্জামান ভারতের দালাল। এটা অত্যন্ত দুঃখজনক। এবং অনেকে আবার বলেন যে ওয়াকারুজ্জামান কেন নির্বাচন নিয়ে কথা বলে, এটা তো তার দায়িত্ব না। আচ্ছা, ওয়াকারুজ্জামান যে জুলাই মাসে বলল যে আমি গুলি চালাবো না, ওয়াকারুজ্জামানের দায়িত্বই ছিল প্রধানমন্ত্রীর নির্দেশ মানা। প্রধানমন্ত্রী বৈধ নাকি অবৈধ এটা কিন্তু দেখা তার বিষয় না, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর নির্দেশ না মেনে তিনি জনগণের বুকে গুলি চালাননি। তো সেটাকে আমরা সাধুবাদ দিয়েছি। এখন নির্বাচনের কথা বললেই ওয়াকারুজ্জামান খারাপ, অথচ তিনি বিপ্লবের একটা স্টেক হোল্ডার। যাই হোক, এখন ওয়াকারুজ্জামানের, আপনারা জানেন যে হাসিনা পালিয়ে যাওয়ার মাত্র কয়েক মাস আগে ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। এখন ওয়াকারুজ্জামান চলতি মাসেই তার ভারত সফরের একটা সম্ভাবনা আছে। এখন যারা ওয়াকারুজ্জামানের নিন্দুক তারা এই সূত্রে অলরেডি বলা শুরু করে দিয়েছে ওয়াকারুজ্জামান ভারতে গিয়ে বিশাল একটা ষড়যন্ত্র করে ফেলবেন। এই কারণেই আমি চিন্তা করলাম যে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই যে আসলে ওয়াকারুজ্জামান কেন ভারত যাবেন। অলরেডি আমরা জানেন যে সকল পত্রিকায় আসছে, আমিও একটা পত্রিকা থেকেই বলতেছি যে চলতি মাসে ভারত যাবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখানে লিখেছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে আগামী 14ই অক্টোবর একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত। রাজধানী নয়াদিল্লিতে 2 দিন ব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ সেনাপ্রধানও দাওয়াতপ্রাপ্ত, যেহেতু জাতিসংঘে আমাদের সৈন্য রয়েছে। বুধবার ভারতীয় গণমাধ্যম স্টেটসম্যানের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়। এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা যুগান্তরকে বলেন যে সেনাপ্রধান ওই সম্মেলনে অংশ নিলে আমরা জানিয়ে দিব। স্টেটমেন্ট বলেছে যে সম্মেলনে 30টিরও বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন, মানে 30টিরও বেশি দেশের সেনাপ্রধান অংশগ্রহণ করবেন। ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর এর সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম বলে অভিহিত করেছেন এবং সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন যে জাতিসংঘ সনদের অধীনে বিশ্ব শান্তি রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সেই বিষয়ে এই সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং প্রতিশ্রুতি একত্রিত হবে। এবং সম্মেলনে আমাদের দেশের পাশাপাশি আরো থাকবেন আলজেরিয়া, আর্মেনিয়া, ভুটান, ব্রাজিল, বুরুন্ডি, কম্বোডিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ফিজি, ফ্রান্স থাকবে, গানা, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, কেনিয়া, কিরগিজস্তান, মাদাগাস্কার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা, উরুগুয়ে, ভিয়েতনাম, রুয়ান্ডা, সেনেগাল এর সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে। এবং এখানে 2টি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে। একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়ে। আরেকটি অধিবেশন হবে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহারের নানা দিক দিয়ে আলোচনা হবে। আপনাদেরকে যদি একটু স্ক্রিন শেয়ার করেও দেখাই যুগান্তরে, আপনারা দেখবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যুগান্তরের এই খবরটা, এখানে একটা ছবিও দেওয়া হয়েছে। এই যে ছবিতে অলরেডি উদ্বোধনী অনুষ্ঠানে অনেকে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের বক্তব্য দিয়েছেন, এই ধরনের একটা ছবি আমরা দেখতে পেলাম। তো এই আর কি দর্শক অবস্থা। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ভারতে যাবেন এবং সেখানে গেলে হয়তোবা ভারতের যে সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তার সঙ্গেও ওয়াকারুজ্জামানের একটা সৌজন্য বৈঠক হতেই পারে এবং এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে। অলরেডি কিছু লোক বলা শুরু করেছে, আমি নাম বললাম না, যে ডক্টর ইউনূস যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ভারত সফরের অনুমতি দেয় তাহলে ইউনূসের পতন অনিবার্য। মানে কত পারে এরা, কত বোঝে। তো এই আর কি অবস্থা। আমি শুধু একটা কথাই বলি যে জেনারেল ওয়াকারুজ্জামান উনি ভারত যাক বা চায়না যাক বা আমেরিকা যাক বা পৃথিবীর যে জায়গায় যাক না কেন, ওয়াকারুজ্জামান এমন কোনো কাজ করবেন না
এমন কোনো কথা বলবেন না যেটা বাংলাদেশের বিরুদ্ধে যায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনি এই দেশের সন্তান, এই মাটির সন্তানই মানুষের সন্তান। তিনি তার মেয়াদ শেষ হলে চলে যাবেন, তার কোনো উচ্চাসা নাই। ক্ষমতা দখল করতে চাইলে তিনি ওই 5ই আগস্টই করতে পারতেন, কিন্তু করেন নাই। সালমান এফ রহমান শেখ রেহানার সঙ্গে যে কথা বলেছিল ফোনে, আপনারা তো শুনেছেন। সেখানে বারে বারে সালমান এফ রহমান বলতেছে যে ওয়াকার কেন মার্শাল ল জারি করে না। মানে আওয়ামী লীগ চাইছিল যে ওয়াকারুজ্জামান মার্শাল ল জারি করে, কিন্তু ওয়াকারুজ্জামান সেটা করে নাই। আমরা যেন এগুলো ভুলে না যাই, আর আমরা যেন দুষ্ট ইউটিউবারদের কথার ফাঁদে পা না দিই। বাস্তবতা বড়ই নির্মম, বাস্তবতা বড়ই কঠিন। এই বাস্তবিক কারণে জেনারেল ওয়াকারুজ্জামানের অনেক কাজকর্ম হয়তো আমাদের মনে হতে পারে তিনি ভুল করছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবকিছু আমাদের সামনে একদিন ক্লিয়ার হয়ে যাবে যে সব সিচুয়েশনে সবকিছু করা যায় না, ধৈর্য ধরতে হয়। আবার অনেকে বলতেছেন যে ওয়াকারুজ্জামান মানে কিছু কিছু সেনা কর্মকর্তা আছে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন। এখন অনেকের একটা মনে একটা ধারণা যে পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত করা মানেই হচ্ছে কোনো বিদেশি মিশনে পাঠিয়ে দেওয়া বা বিদেশি দূতাবাসে পাঠিয়ে দেওয়া, কিন্তু বিষয়টি তার না। জেনারেল ওয়াকারুজ্জামানের পর্যন্ত 4 জন ঊর্ধ্বতন আওয়ামী লীগের লেসপেন্সার সেনা কর্মকর্তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় বদলি করেছেন, কিন্তু সেখানেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে গ্রহণ করেনি। এখন ফলাফল কি? ফলাফল হচ্ছে তারা বসে রয়েছেন, তাদের কোনো মানে তাদের কোনো প্রভাব নেই, তাদের সেনাবাহিনীতে কোনো প্রভাব নেই, কারণ তাদেরকে সেনাবাহিনী থেকে ন্যস্ত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আবার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে কোনো কাজ দেয়নি। এতে লাভ হয়েছে কি? এতে সেনাপ্রধান তাদেরকে সরিয়ে দিয়েছেন ইনডাইরেক্টলি, যাতে তারা সেনাবাহিনীতে প্রভাব বিস্তার করতে না পারে। আমাদের দেশটা একটা ক্রান্তিকার অতিক্রম করতেছে। একটা নির্বাচিত সরকার খুবই দরকার, এবং সেই নির্বাচিত সরকার এসে আইন শৃঙ্খলা ভালো করলে আমাদের এই ঢাকা শহর সহ সমস্ত বাংলাদেশের রাস্তাঘাটে যে সেনাবাহিনী দায়িত্ব পালন করতেছে তাদেরকে উঠিয়ে নিয়ে পার্বত্য চট্টগ্রামে পাঠিয়ে দিতে হবে। আরো বেশি বেশি করে সেনা কাটি করতে হবে, যেখানে ভারতীয় ষড়যন্ত্রে বিভিন্ন উস্কানি দিচ্ছে উপজাতিদেরকে, চাকমাদেরকে, যাতে এই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনকে নিয়ে স্বাধীন ত্রিপাল্যান্ড গঠন করা যায়। সুতরাং আমাদেরকে সব দিকে নজর রাখতে হবে, এবং মনে রাখবেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে আমাদের কোনো বিতর্ক চলবে না। সেনাবাহিনীকে অবশ্যই সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে, এবং আমি মনে করি অবশ্যই ওয়াকারুজ্জামানের ভারতে যাওয়া উচিত, এবং জেনারেল ওয়াকারুজ্জামানের ভারত সফর সফল হোক, এটাই কামনা করি। বাংলাদেশের রাজনীতি একটা টার্মোয়েল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, এটা আপনারা সবাই জানেন, আমরাও জানি। পৃথিবীর সব মানুষ দেখছে যে বাংলাদেশ নামক একটি দেশ 53 বছর আগে যেটি চালু হয়েছিল, এই 54 বছরে পা দিয়ে সেটি এখন একটি টার্মোয়েল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে। এই উন্নয়নশীল বিশ্বের সব দেশের রাজনীতিতেই মাঝে মাঝে টার্মোয়েল আসে, মাঝে মাঝে দুর্দিন দুর্বিপাক আসে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি দেখবেন পৃথিবীর ইতিহাস দেখলেও নানান সময়ে চড়াই উতরাই পাড়ি দিয়েই কিন্তু কোনো একটা দেশ, জাতি, মানুষের সভ্যতা, মানুষের সমাজ উন্নত হয়েছে বা অবনত হয়েছে। তো বাংলাদেশ সহ উন্নত বিশ্বে এবং তৃতীয় বিশ্বের যত রাজনৈতিক নেতা আছে, সব রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের কিন্তু এক ধরনের অবিশ্বাস আছে। অর্থাৎ নেতারা যা বলেন তা করেন না, অথবা যা করেন তা বলেন না। মুখ এবং বুক দুটা সমান বলে তারা বিশ্বাস করেন না। ইভেন ব্রিটেনে, আমেরিকাতেও নেতারা যা বলেন তা করেন এরকম নজির খুব কমে দেখা যায়। যার কারণে রাজনীতিবিদ যে প্রজাতি, রাজনীতিবিদ যে গোষ্ঠী, এই গোষ্ঠীর প্রতি মানুষের একটা অবিশ্বাস এবং সন্দেহ সবসময় ছিল, এখনও আছে। তো যারা রাজনীতির বাহিরের মানুষ, তাদের প্রতি কিন্তু সেই রকম অবিশ্বাস অথবা তাদেরকে বিশ্বাস না করার কারণ সাধারণত থাকে না। কিন্তু বর্তমানে বাংলাদেশে যারা শাসন করছে তারা কেউই কিন্তু নেতা ছিলেন না, মানে রাজনৈতিক নেতা ছিলেন না, কোনো দলের বড় কর্মী বা নেতা এমন কিছু ছিলেন না। তারা রাজনীতি করার ইতিহাসও তাদের নেই। যেমন ডক্টর ইউনূস 2011 সময়ে, এই 2006-07 সালে, তখন কিন্তু তিনি একবার রাজনীতিতে আসতে চেয়েছিলেন।
নাগরিক শক্তি নামে একটি দল করেছিলেন। সেই দলটি পরে আর হালে পানি পায়নি। তখন তিনি বললেন যে রাজনীতি তার জন্য নয়, তিনি সেটি ছেড়ে দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর অনেক দিন চলে গেল, এই ন্যাড়া কিন্তু দ্বিতীয়বার আবার বেলতলায় গেলেন। এখন ন্যাড়া আমরা শুনেছি সবসময় একবার বেলতলা যায়, কিন্তু ডক্টর ইউনূস দুইবার বেলতলায় গেলেন। এই ডক্টর ইউনূসের দুইবার বেলতলায় যাওয়ার কারণে বাংলাদেশের ইতিহাসে এবং বাঙালির ইতিহাসে, মুসলমান বাঙালির ইতিহাসে একটা নতুন কাহিনী করতে যাচ্ছে। ডক্টর ইউনূস দ্বিতীয়বারের মতো কোনো মুসলমান বাঙালি হিসেবে নোবেল পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন। আমরা শুনেছি তার নামটি প্রস্তাবিত। এবারের নোবেলটি কিসের জন্য? আগে তো 6টি বিষয়ের উপরে নোবেল দেওয়া হতো, এই 6টি বিষয়ের সাথে এবারে আরও একটি নোবেল যোগ করা হয়েছে। সেই নোবেলটি হলো মিথ্যা কথা বলার জন্য। অর্থাৎ আপনি সততা এবং মিথ্যা বলার জন্য নোবেল পাওয়ার যে নতুন একটা ধারা চালু করছে, সেটা এই বছর ইন্ট্রোডিউস হইতে যাচ্ছে, আর সেটা এই নোবেল ইউনূসকে দেওয়া হবে। মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক সময়ে মিথ্যা কথার যদি চিত্র দেখেন, আমেরিকাতে তিনি গেলেন, তিনি সেখানে গিয়ে একটি বিতর্কের জন্ম দিয়েছেন। বিতর্কটি কি? মেহেদী হাসান নামে একজন বিবিসি এবং আল জাজিরার সাবেক সাংবাদিকের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে ওই সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, এই যে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড আপনি নিষিদ্ধ করে রেখেছেন, তাহলে তারা রাজনৈতিক দল, আপনি কি রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে? তো তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের কার্যক্রম তো আমরা নিষিদ্ধ করিনি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের এই নির্বাচন কমিশন। এই যে মিথ্যাবাদী, এই যে প্যাথোলজিক্যাল মিথ্যা, এরকম মিথ্যা বলারও তো একটা মানুষের তো ওজন অনুসারে মানুষ মিথ্যা বলে না। কে আছে পৃথিবীতে? অনেক মানুষে বলে, কিন্তু মিথ্যা বলারও তো একটা ধরন আছে। আপনারা সবাই জানেন যে ডক্টর ইউনূস তার একটি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের যে নির্বাচন কমিশন, বাংলাদেশের কোনো আইনে, বিধিতে, কোনো জায়গায়, সংবিধানে নির্বাচন কমিশন আইন করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবে, এই রকম শুধু বাংলাদেশ না, আল্লাহর দুনিয়াতে 193টি রাষ্ট্র জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র আছেন। এই 193টি রাষ্ট্রের কোনো রাষ্ট্রে কখনো আপনি এই কোনো রাজনৈতিক দলকে ব্যান করার ক্ষমতা কোনো নির্বাচন কমিশনারকে দেওয়া হয়নি। এক, তাহলে ডক্টর ইউনূস কেন বললেন? ডক্টর ইউনূস বললেন এই কারণে, তিনি একটি নোবেল পেতে চান। সেই নোবেলটি হবে মিথ্যা বলার প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। এক, তার মিথ্যা বলার আরও কিছু নমুনা দেই। তাকে তো একটা মিথ্যা বললেই নোবেল পুরস্কার দিয়ে দিবে, এটা তো হতে পারে না। তারপরে দেখেন, তিনি বললেন ওখানে মেহেদী হাসানের কাছে তিনি বলে আসলেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের কর্মকাণ্ড সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ স্থগিত করা হয়েছে, যে কোনো সময় সেটা উড্র হয়ে যেতে পারে। তো যে কোনো সময় উড্র হয়ে যেতে পারে, বেশ ভালো কথা। তিনি বলেছেন যে কোনো সময় তো কেয়ামতের দিনও হতে পারে, কেয়ামতের আগের দিনও হতে পারে, সেটাতে কোনো ভুল নেই, মিথ্যা নেই। উনি কিন্তু সুনির্দিষ্ট টাইম বলেননি। কিন্তু এই কথাটি ঢাকায় এসে তিনি আবার বললেন কি না, এই কথাটি তো আমি বলিনি। আপনি দেখেন, আপনি যে কথাটি বলেছেন এটি কিন্তু অনলাইনে আছে। সেখানে তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন আওয়ামী লীগ ইজ সাসপেন্ডেড, দেয়ার সাসপেনশন কুড বি উইথড্রন এট এনি টাইম। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আমরা ইংরেজি কম জানি, কারণ বাংলাদেশে জন্মগ্রহণ করছি। আজকে 20-25 বছর ব্রিটেনের ইংরেজির যে ধারাবাহিকতা, এখানকার কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি সব কিছুতেই তো ইংরেজিতেই সব কিছু চালাচ্ছি, লেখাপড়া সব ইংরেজিতেই হচ্ছে। তারপরেও আমরা কম বুঝি, কিন্তু যারা ভালো বোঝেন তাদেরকে দিয়ে আপনি ব্যাখ্যা করে দেখেন, এর দ্বিতীয় কোনো অর্থ হয় না। তো ডক্টর ইউনূস নিজে বলা কথা অস্বীকার করলেন। এই যে মিথ্যা বলাটা তার যে রক্তের ভেতরে ঢুকে গেছে, তিনি যে প্যাথোলজিক্যালি লায়ার, সেই জিনিসটা তিনি আবার প্রমাণ করলেন। 3 নম্বরে আরও একটি মিথ্যার কথা বলি। দেখেন, ডক্টর ইউনূস বললেন যে বাংলাদেশের মানুষ তাকে 50 বছরের জন্য চায়। আরও আপনি খেয়াল করে দেখেন যে তার বয়স 87 বছর। 87 বছর হচ্ছে তার কাগজের বয়স। দুলামিয়া সওদাগর, মূর্খ লোকের ঘরে জন্ম। তার জন্মের সাথে আরও 2-4 বছর অ্যাড আপনাকে করতে হবে, তার মানে তার বয়স প্রায় 90 বছর। 90-এর সাথে যদি 50 বছর যোগ করেন তাহলে 140 বছর। এই 140 বছর পর্যন্ত যে একজন মানুষ বাঁচে না, কখনো বাঁচে নাই পৃথিবীতে, এই পর্যন্ত 111 থেকে কেউ 119 বছর পর্যন্ত কোনো মানুষ বেঁচেছিলেন, এইরকম আমরা ঘটনা পেয়েছি। কিন্তু
130 বছর 140 বছর বেঁচেছেন, এরকম কোনো ঘটনা আমরা পাইনি। তাই বাংলাদেশের মানুষ এত বোকা না, বাংলাদেশের মানুষ এত ধান্দাবাজ না যতটা ডক্টর ইউনূস। তারপর তিনি আরেকটি কথা বললেন কি, এখন না, ওই যে গত বছরের শেষের দিকে এবং এই বছরের জানুয়ারির দিকে, যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে ব্যান করার পক্ষে আমি না, আমরা কোনো রাজনৈতিক দলকে ব্যান করব না। এর পরের দিনে তার পালক পুত্ররা এনসিপি, জামাত, তারপরে আরও মৌলবাদী গোষ্ঠী যারা আফগানিস্তানে যায় সাম্প্রতিক বেড়ায় এসছে, তারা গিয়ে ডক্টর ইউনূসের এই যমুনার সামনে গেলেন। সেখানে তাদেরকে ঠান্ডা পানি দিয়ে আপ্যায়ন করা হলো। আপ্যায়ন করার পরে কি হলো? আপ্যায়ন করার পর তাদের দাবি অনুসারে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো। তার মানে কি, তিনি ইউটার্নটা কত দ্রুত নেন, অর্থাৎ তার এই কথাটাকে উনি যে এটা একটা টেকনিক্যাল কাজ করেছেন, মানে মিথ্যা বলাটাকে তিনি শৈল্পিক আকারে রূপ দিয়েছেন। এই শৈল্পিক রূপ দেওয়ার জন্য এই মিথ্যাকে একটা সংঘবদ্ধ রূপে পৃথিবীর কাছে উপস্থাপন করার জন্য বাংলাদেশের মানুষ, যারা রাজনীতিবিদদেরকে মিথ্যাবাদী বলে আগে অভ্যস্ত ছিল, এখন মোহাম্মদ ইউনূসের মতো নোবেল ইউনূসেরা যে কী পরিমাণ মিথ্যা, সততা, ধান্দাবাজি, দালালি করতে পারে, এটা আপনারা দেখছেন। এবং এই দেখাই শেষ না, নোবেলটা সেকেন্ড টাইম পেয়ে নিক, তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। আসুন আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিতীয় নোবেল উদযাপনের জন্য একটা কমিটি করি, সেখানে ডক্টর ইউনূস যেন আরও 100 বছর বাংলাদেশকে শাসন করতে পারে সেই রকমের একটা সংকল্প ঘোষণা করি। এবং ডক্টর ইউনূসের জন্য একটা বড়ি আবিষ্কার চেষ্টা চলছে। আমি শুনেছি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম এবং ওই যে মামুনুলেরা একটা কি বড়ি আবিষ্কার করতেছে। এই বড়ি নাকি তারা খাওয়াই দিলে তিনি আরও 100 বছর বাঁচবেন। তো এই বড়িটা যদি ভাই ইতিমধ্যে অলরেডি হয়ে থাকে, আমাকেও একটু খবর দিবেন, আমিও একটা বড়ি খেতে চাই। কারণ এই প্যাথোলজিক্যাল লায়ারের বিচারটা যেন আমার জীবদ্দশায় করে যেতে পারি। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যুতে।